আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। বরাবরের মতো আমার এলাকাবাসী আমার উপর আস্থা রেখেছে। আমি জানি তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তাদের উপর আমার আস্থা ছিল, আছে, থাকবে। সেই হিসাবে আমি শুনেছি শতকরা 54% ভোট কাস্টিং হয়েছে আর কি, টোটাল ভোটের। তাতে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা আমি এখনো অ্যাকিউরেট জানি না। সম্ভবত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ব্যবধানটা 1 লক্ষের কাছাকাছি হতে পারে। আমাদের আশা ছিল মানুষ আরো বেশি ভোট দিতে আসবে। তো সেই অনুপাতে 54%টা আমার কাছে মনে হয়েছে বেশি না। হয়তো মানুষ বিগত 16-17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সেই জায়গায় হয়তো অনেকেই হয়তো এখনো সাহস করে ভোট সেন্টারে হয়তো আসতে চায়নি, যদি বিগত দিনের মতো কিছু হয়। তবে এইবারের নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে, স্বাধীন মুক্ত পরিবেশে সবাই ভোট প্রদান করেছে। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, দেখেছি, এবং মানুষের মধ্যে একটা ঈদের আমেজ লক্ষ্য করেছি। সবাই ভোট প্রদান করার পরেও সারাদিন অপেক্ষা করেছে ভোট কেন্দ্রের বাইরে। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম কেন সবাই অপেক্ষা করছে। বলে যে আমাদের কাছে খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত, এবং এটা ঈদ ঈদ লাগছে। অনেকে বলছে আমাদের কাছে ঈদ ঈদ লাগছে। তার মানে হলো মানুষ ভোটের প্রতি আস্থা ফিরে এসছে। তো এই হার আরো বেশি হলে ভালো হতো, ভোট প্রদানের হার। যাই হোক, এই ভোটটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দিনের জন্যই আমরা 16-17 বছর দীর্ঘ সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। এখন দায়িত্বের বোঝা অনেক বেশি। যারাই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন, তাদেরকে এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে, এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়, একই সাথে জনগণের সেবা যেন তারা আইনানুগভাবে করতে পারে। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা, এবং সত্যিকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এর মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে না তুলতে পারি, তাহলে কোনো কিছুই আমরা কার্যকর করতে পারবো না। সেই জন্য আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করা, সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন করা। এগুলো সবগুলোই চ্যালেঞ্জ, কিন্তু ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। জাতীয় ভিত্তিতে আমরা আমাদের ইশতেহারে সেটা প্রকাশ করেছি, এবং আমরা কি করতে চাই জনগণের জন্য সেটা আমরা সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি, জাতির সামনে উপস্থাপন করেছি। সেটা ইশতেহারে আছে, 31 দফাতে আছে, এবং জুলাই জাতীয় সনদেও অনেকগুলো বিষয় রাজনৈতিক সমঝোতা হয়েছে। এগুলো সবগুলোই বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। চকরিয়া পেকুয়া তো সারা দেশেরই একটা অংশ। যেহেতু আমি এই এলাকারই নির্বাচিত প্রতিনিধি ছিলাম, আমার সহধর্মিণীও আমার অনুপস্থিতিতে আমি যখন কারাগারে ছিলাম
তাকেও এই এলাকার মানুষ আমার চাইতে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে। সুতরাং তাদের প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি। এই এলাকার মানুষ ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত বাংলাদেশের একটা প্রায় 20 বছর পার হয়ে যাওয়ার পরেও উন্নয়নের ছোঁয়া পায়নি এই এলাকায়। আমার এখানে শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। আমি এখানে কাদামাখা মাটিতে হাঁটতে হাঁটতে আমি আমার স্কুল লাইফ শেষ করেছি। আমার তখন থেকে স্বপ্ন ছিল, প্রত্যয় ছিল যে এই এলাকার জন্য যদি কিছু করার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন। আমি বড় সৌভাগ্যবান। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি এই দেশের জন্য। আমি আমার প্রায় জীবন বিসর্জিত হয়েছিল। আমি অনেক বেশি ডেমোক্রেটিক স্ট্রাগল করেছি, গণতান্ত্রিক সংগ্রামে। কিন্তু তারপরেও আমি অনেক সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো পরাজয়ের মুখ দেখায়নি, গ্লানির মুখ দেখায়নি। আমি বিজয়ীর বেশে এই দেশে ইজ্জতের সাথে, সম্মানের সাথে প্রত্যাবর্তন করতে পেরেছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। এই শুকরিয়া আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে যাব। সেটা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দেশবাসী। আমি যখন আমাকে যখন গুম করা হয়েছিল, তারা আমার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছে, কেঁদেছে, এবং এই দেশের মানুষ সংগ্রাম করেছে। গণমাধ্যমের কর্মীরা আমার জন্য লিখেছে। সব মিলিয়ে রব্বুল আলামিন আপনাদের সবারই মোনাজাত কবুল করেছেন। আমি বেঁচে আছি। সুতরাং আমার দায়বদ্ধতা, আমার কৃতজ্ঞতা এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি, বিশেষ করে আমার এলাকার মানুষের প্রতি, এই এলাকার প্রতি অনেক বেশি। আমার প্রতিশ্রুতি অনেক আছে। আমি চেষ্টা করব প্রতিশ্রুতির চাইতেও বেশি অনেক জন আশা পূরণ করার জন্য, জনপ্রত্যাশা পূরণ করার জন্য। সারা দেশের তো ফলাফল নিশ্চয়ই চোখ রাখছেন। এখন পর্যন্ত আমি দেখছি যে 55টায় বিএনপি এগিয়ে ফলাফল পাওয়া গেছে। 55টায় বিএনপি প্রার্থীরা জিতেছে এবং বিএনপি জোটের প্রার্থীরা, এবং 21টাতে জামায়াত জোটের প্রার্থীরা। এখন অনেকগুলো আসন বাকি আছে। আপনি কি প্রত্যাশা করছেন বিএনপি সরকার গঠন করবে কিনা, বা 1/3 যে মেজরিটির একটা বিষয় আছে সেটা পাবে কিনা? 2/3 আমি বিভিন্ন সোর্স থেকে যেটুকু জেনেছি, এবং কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনী সেল আছে ওখান থেকে জেনেছি, সারা দেশের জেলা পর্যায়ে থেকে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করেছি, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, আর যেগুলো জানতে পেরেছি, তাতে বিএনপি 2/3 বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে। তো সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে অন্য কোনো দলের বা কারোর সাথে কোয়ালিশন করার কোনো সুযোগ নেই বা প্রশ্নই আসে না, দরকার নেই। না, আমরা সেই জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের 31 দফাতে উল্লেখ করেছি, যারা আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা, এবং যদি ফ্যাসিবাদের পতন হয়, তখনকার ভাষ্য বলছি, তখন সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার। এই জাতীয় সরকার কিন্তু সংসদে যারাই আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়, ঐক্যমতের ভিত্তিতে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপথের সঙ্গী ছিলাম তাদেরকে নিয়ে সরকার গঠন করা, নির্বাচন করা। সেটা আমরা করেছি, নির্বাচন হয়েছে, এবং এরপরে সরকার গঠনের ক্ষেত্রেও আমাদের সেই মনোযোগটা থাকবে, প্রতিশ্রুতি থাকবে। সংসদে কেমন বিরোধী ভেরি ভাইব্রেন্ট বিরোধী দল দরকার সংসদে, কারণ এটা সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস এন্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। আচ্ছা, প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, প্রতিদ্বন্দ্বী দল, এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? পাশাপাশি যে ভূমি ধস যে বিজয়, আপনার এই বিজয় উল্লাসটা কিভাবে উদযাপন করা হবে? আমরা কোনো বিজয় উল্লাস করব না। আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য
সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে ভোর রাত্র পর্যন্ত, তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি দেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এই দেশ নিরাপদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবকিছুই বিএনপির হাতেই নিরাপদ। সুতরাং তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয়, সেটা বাস্তব। আমরা উদাহরণ সহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কি কি পরিকল্পনা নিয়েছি, এগুলো সবই জনগণের সামনে, আমরা দেশবাসীর সামনে প্রকাশ করেছি। সুতরাং মানুষ বিশ্বাস করেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা আমাদের কর্ম শুরু করব ইনশাআল্লাহ। যদি শুরু করতে পারি, আমরা কতটুকু সফল না হই সেটা তখন দেখা যাবে। আরেকটা বিষয় যে 24 গণপুত্র যারা পালিয়ে গেছে, যে তাদের শীর্ষ নেতা সহ দেশের বাইরে, তাদের বিচারের বিষয়ে আপনারা কি ভাবছেন? বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি, 31 দফাতে দিয়েছি, আমাদের বক্তব্য বিবৃতি দিয়েছি। সুতরাং বিচারের মতোই চলবে, বিচারিক প্রক্রিয়ায় চলবে, আইনানুগভাবে চলবে। তবে আমাদের কমিটমেন্ট আছে যে দীর্ঘ 16-17 বছরের গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়েছে, তারা সহ 2024 ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকল কিছুর বিচার হবে বিচারিক প্রক্রিয়ায়। তবে আমরা এটাও বলেছি, রিকনসিলিয়েশন আমরা শুরু করতে চাই, যাতে একটা সামাজিক বন্ধন থাকে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। সেই জন্য আমরা সংসদে আলোচনা করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সবার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করলে সারা দেশে একটা ঐক্য নষ্ট হওয়ার মতো সম্ভাবনা আছে। সুতরাং আমরা ওগুলো ক্ষমা করব না, যারা গণহত্যার জন্য দায়ী, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অত্যাচার নির্যাতন করেছে, এগুলো আমরা কখনোই ক্ষমা করব না, জনগণ ক্ষমা করবে না, সেগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যেই যাবে। তবে একটা সামাজিক রিকনসিলিয়েশনের প্রস্তাব আমরা দেব, যাতে করে একটা সামাজিক বন্ধন বা শান্তি প্রতিষ্ঠা করা যায়, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, অতীতে দেখা যায়। সেটা সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চাই এই দেশটাকে, এখানে কোনো বিভক্তি রাখতে চাই না। গত 15 বছরে আমরা 15 মাসে তো দেশের অর্থনৈতিক চাকা প্রায় অসম। এখন এই অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য এমন যে টাকাটা বিশিষ্ট আমাদের 15 বছরে প্রায় 2.5 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, সেই টাকা ফেরত আনার জন্য বিএনপি কি কর্মসূচি বা কি পরিকল্পনা আছে? এটা আমাদের ম্যানিফেস্টোতেই উল্লেখ আছে। আমরা দেশের পাচার হওয়া অর্থ সম্পদকে ফেরত আনার জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব, আমরা অঙ্গীকারাবদ্ধ। এবং আর্থিক খাতে, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। আর বিনিয়োগের ক্ষেত্রে যারা অনির্বাচিত সরকার, তারা অল্প সময়ের জন্য থাকে, কিন্তু এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর হয়ে গেল। এই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্যে হয়তো আস্থা ফিরে আসেনি, বিনিয়োগ হয়নি, ব্যবসা বাণিজ্যের অর্থনৈতিক চাকা সচল হয়নি, বিদেশি বিনিয়োগ আসেনি, দেশি বিনিয়োগ আসেনি। এটা একটা স্বাভাবিক ব্যাপার, কারণ নির্বাচিত রাজনৈতিক সরকার না আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য আস্থা পায় না, বিদেশিরা বিনিয়োগ করার জন্য আস্থা পায় না, ব্যবসা বাণিজ্যের চাকা সচল হয় না।
এটা একটা চ্যালেঞ্জ, আমাদেরকে এগুলো সব অ্যাড্রেস করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি সরকার গঠন করার পরে ক্যাবিনেটে বসে 100 ডেজের একটা প্ল্যান করা হয়, প্রায়োরিটি তখন ঠিক করা হয়। আমাদের প্রায়োরিটি হবে এদেশের একটা গণতান্ত্রিক সংস্কার সর্ববিষয়ে এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়নের লক্ষ্যে যা যা করা দরকার। তবে আমরা তরুণ প্রজন্মের চাহিদা, প্রযুক্তি নির্ভর, জ্ঞান নির্ভর এবং মেধা নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করতে হবে সেটা করব। আর বিশেষ করে এদেশের নারী সমাজের অগ্রগতির জন্য আমরা একটা আলাদা উদ্যোগ গ্রহণ করব, যেটা আমাদের কর্মসূচিতে আছে। এবং বিশেষ করে দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, গ্রামীণ দারিদ্র দূর করার জন্য, তাদের পভার্টি এলিভেশনের জন্য আমাদের যে কর্মসূচি আছে সেটাকে আমরা অ্যাড্রেস করব, যাতে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে যাতে আমরা দারিদ্র্যের হার কমাতে পারি। এবং দারিদ্র্যের হার কমাতে পারলেই কিন্তু আমরা স্বাস্থ্য সেক্টরে ভালো করব, শিক্ষা ক্ষেত্রে ভালো করব। এইভাবেই এগুলো অ্যাড্রেস করা হবে। এটা একটা সমন্বিত জাতীয় প্ল্যান, একটা গ্রেটার ক্যানভাস সৃষ্টি করতে হবে, সিঙ্গেল কোনো কিছু অ্যাড্রেস করবো না। আমার মনে হয়। ধন্যবাদ। একদম প্রশ্ন যে এখানে এই রোহিঙ্গা একটা বড় সংকট আমাদের, এটা তো আমাদের বেশি আবার রোহিঙ্গা ক্রাইসিসটা আমাদের প্রায়োরিটি। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দুই একটা সাক্ষাৎকার ইতিমধ্যে বলেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিয়ে আমরা এই রোহিঙ্গা ক্রাইসিসটা সমাধান করার চেষ্টা করব, যাতে করে তারা সম্মানের সাথে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে সংক্ষিপ্ততম সময়ে। অনেক বছর হয়ে গেল, তো দেখা যাক সেটা কতটুকু কি করা যায়। এটা আমাদের প্রায়োরিটি। কেন 2001 সালেও 4টা আসন আমরা পেয়েছি। এখনো আমরা একটা কয়েকটা দলের সাথে সমন্বয় করছি, যদিও তাদের এখানে হয়তো তেমন অংশগ্রহণ এই সাইডে এই এলাকার মধ্যে কম, তবে আমাদের সাথে জোট আছে। আমরা একটি ইসলামিক দল, তারপরে আরো অন্যান্য পার্টি আছে যারা যোগবত আন্দোলনের সাথে ছিল, আমাদের সবার সাথেই তো আমরা একসাথেই করেছি। যদিও তাদের আসন সংখ্যা বোধ হয় কত 8 না 9, 8, তারপরেও একটা অংশগ্রহণ আছে। তবে এটাকে ঠিক মানুষ জোট বলছে না আর কি। যাই হোক, এইটা আমাদের আশানুরূপ হয়েছে, আমরা প্রত্যাশা করেছিলাম এরকম। ছোট্ট করে একটু মানে দীর্ঘ 17 বছর ধরে তো একটা গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য আপনারা আন্দোলন সংগ্রাম, যুবকদের যারা শরীর তারাও এই সংগ্রামটা করেছে। আজকে কি বলা যায় যে এই নির্বাচন এবং এই বিষয়ের মধ্যে দিয়ে সেই গণতান্ত্রিক পথে যে যাত্রার যে সংগ্রামটা সেটা পূর্ণতা পেল? গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে, 2024-এর 5ই আগস্টের পরে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সংস্কার কার্যক্রম, এগুলোও গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করেছে। ফাইনালি নির্বাচনের তফসিল ঘোষণার পরের থেকে দেশের মানুষ আরো বেশি আশাবাদী হয়েছে যে তারা দীর্ঘ 17 বছর যে দিনের জন্য, যে মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিল সেটা আসছে, এবং সেটা ছিল আজকে থেকেই বাস্তবিকভাবে জনগণ তার ম্যান্ডেটটা প্রদান করলো, যাতে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। সুতরাং দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা এবং রক্তদান সফল হয়েছে ইনশাআল্লাহ। বাকিটা যারা রাজনৈতিক সরকার গঠিত হলে তাদের উপরে, জাতীয় সংসদের উপরে মানুষের যে প্রত্যাশা সেটা কিভাবে পূরণ হয় তা দেখার পালা। আমরা আশা করি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা জনপ্রত্যাশা পূরণ করব সর্ববিষয়ে। ধন্যবাদ। শেষ করেন কোন করতে আমাদের বলা কি রেকর্ড করছো? দর্শক এতক্ষণ কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আমাদের ইতিমধ্যে চকরিয়ার যে 177 যে কেন্দ্রে ফলাফল আমাদের হাতে এসেছে, তিনি প্রায় 1 লক্ষের ভোটের ব্যবধানে
তিনি বিজয়ী হয়েছেন। আমরা এই মুহূর্তে সেই তথ্যটি পেয়েছি। তো সালাউদ্দিন আমাদের নিজ বাসভবন থেকে আমার কাছে ছিল সর্বশেষ।